বৈচিত্র্যময় তোমাদের পৃথিবীতে আমি হয়তো বড়ই বেমানান, অচল। তার জন্য দায়ী বোধহয় আমার ব্যক্তিত্ব, আমার মধ্যকার মধ্যযুগীয় আমিত্ব। তোমাদের ভালোবাসার নীলাভ আকাশে আমি উঠতে উঠতে ক্লান্ত হতে পারিনি, তাই আমি অযোগ্য। নীল দুচোখের তারায় স্বপ্ন এঁকে স্মৃতির মতো অমর হয়ে উঠতে আমি অপারগ। ফিরে যাব আমি আসার পথ ধরেই, তোমাদের অসহ্যের কারণ না হয়ে আমি ফিরে যাব বিয়াস। দোহাই, কষ্ট করে মনে রাখার কথা বলতে চাই না, মনে রেখো। মনে রাখার মতো কিছু তো আমি রাখিনি। কথার পর কিছু কথা সাজিয়ে এসেছিলাম তোমার নৈকট্যে কাছাকাছি। চোখে চোখ রেখে শুকেছিলাম ভালোবাসার গন্ধ। হৃদয় বিনায় জীবনের গান গাইতে 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 নদীর কূলে জল ছুঁয়ে এসে দাঁড়িয়েছিলাম। ভরা কোটালে জোয়ারি নদীতে তখন উত্তাল স্রোত, খড়কুটো ভাসিয়ে নিয়ে যাওয়া প্রতিশ্রুতি। আমার একটা হাত হাতের মধ্যে নিয়ে কি বলতে চেয়েছিলে তুমি? কি কি বলতে চেয়েছিলে বিয়াস? নদীর বুকে পানকৌড়ির খাদ্যান্বেষণ, নেড়ে ফেরা পাখির চোখে জিজ্ঞাসা, যাওয়া আসা মানুষের চাওয়া পাওয়ার হিসেব। আমি যতটুকু পেরেছিলাম দিতে ততটুকুই ছিল আমার চাহিদা। যখন দিতে চেয়েও পারিনি দিতে, আমার দেয়ার কিছু ছিল না তোমাদের চাহিদার মতো। তাই আমি চলে গেলাম পাতিলের দলে। বিয়াস, একবারও ফিরে দেখোনি? ফিরে দেখার বিন্দুমাত্র ইচ্ছেও হয়তো ছিল না তোমার। দুটি বৃষ্টি ভেজা চোখ অনন্ত জিজ্ঞাসায়, অপ্রত্যাশিত প্রত্যাশায় চেয়ে থেকেছে একটি নদীর দিকে, জোয়ারে পরিপূর্ণ স্রোতস্বিনী একটি নদীর দিকে। স্বাধীনতায় টইটুম্বুর এক ঝাঁক বলাকা উড়ে বেড়ানো, একটা স্বচ্ছ নীলাকাশের পানে তৃষ্ণার্ত এক পথহারা পাখি ঠিকানা খুঁজে 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 অন্ধ কানা গুলির ভেতর বাঁচার লড়াই করে করে ক্লান্ত। যদি আবার দেখা হয়, আর একবার প্রত্যাশার সূর্যটা তার আলোয় ঐশ্বর্যে পরিপূর্ণ হয়ে ওঠে। চন্দ্রিমা তার স্নিগ্ধ আলোর পরশে অন্ধকারটুকু দিয়ে যায় মুছে। সেই আশায় আজও অপেক্ষায় এক তৃষ্ণার্ত চাতক। কতদিন কতকাল স্বপ্নের পথ বিছানো পথে না বলা হাজার কথার সমাধি, কত আশার পুনর্জন্ম, অনাস্বাদিত ভালোবাসার স্বর্গে ইন্দ্র ইন্দ্রাণীর কল্পলোকে। অনন্ত রূপের সম্ভার উজাড় করা নিস্তব্ধ নিসর্গের পথ ধরে হাঁটতে হাঁটতে একবারও কি মনে হয়নি বিয়াস, আমিও ভালোবাসতে জানি, ভালোবাসতে পারি, একান্ত তোমার, শুধু তোমারই হতে পারি? নাইবা ঘটল প্রকাশ, রই গেল না হয় অব্যক্ত। সব কথা বুঝি বলে দিতে হয়? নীরব দুটি আঁখির অবুঝ চাওয়ায় কোনো প্রতিশ্রুতি কি দিতে পারে না? পারে নাকি দিতে মেনে নেয়ার কোনো আত্মসমর্পণ? ভালোবাসা শুধু কি পর্দায় ভেসে ওঠে শারীরিক উপস্থিতি? জানি উত্তর নিরর্থক, তাই আমি ফিরে যাব বিয়াস। জানি সেখানে থাকবে না বিয়াস, বিয়াসের শ্বাস প্রশ্বাস। তবু তার স্মৃতি সত্তার আলোয় আমার অবসাদ ব্যর্থতা ম্লান হয়ে একদিন হয়তো এক নতুন সকালে সোনা রোদে হবে আমার অবগাহন। তুমি নেই, তুমি কোনো দিন ছিলে না বিয়াস, আর আমি ভাবতেও পারবো না। আসলে কি যেন বিয়াস, আমাদের সময়টা বড় নিষ্ঠুর। আমরা যেন কোনো এক চরম নেশার পিছনে ছুটে চলেছি। হয়তো আমরা নিজেরাও জানি না কি সেই নেশা, কোথায় তার পরিণতি, কি তার মূল্যায়ন। অর্থ, সম্পদ, মোহ, নাম, খ্যাতি, হয়তো বা আরো অন্য কিছু। কেন
কেন যে কোনোটা আমি চাইতে পারিনি, পারলাম না, আমি জানি না বিয়াস। শুধু এইটুকু জানি, মানুষের একটানা ছিছি শুনতে শুনতে আর অবহেলা পেতে পেতেও বাঁচার এক দুর্দান্ত অজানা প্রেরণায় বারবার উজ্জীবিত হয়েছি। মানুষের অবহেলার আঘাতে কেন আমি হেরে যাব? কেন আমি অবহেলায় ভেঙে পড়ব বিয়াস? মৃত্যুর আগে মৃত্যুতে কারই বা কাম্য? আমার ব্যর্থতা, পরাজয়গুলো চলার আনন্দে সার্থক করে পৌঁছে যাব কোনোদিন, দেখো, তোমার নিজস্ব ঠিকানায়। নিদেন পক্ষে এক টুকরো নিজস্ব স্নিগ্ধ হাসি দিলেও তো দিতে পারো উপহার, কিংবা একটা অনামী নিষ্পাপ ফুল দিতে পারো দুহাতে আমার। সেইটুকুর জন্য আমাকে অপেক্ষা করতে হবে। জানি যুগ যুগ ধরে হাজার স্বপ্নের পারাপারে আমার সেই পরম কাঙ্ক্ষিত ঠিকানায়। আমার সেই হারিয়ে যাওয়া ছেলেবেলাটা কেউ যদি ফিরিয়ে দিতে পারত, কিন্তু কেউ পারে না, বোধহয় ফিরিয়ে দেওয়া যায় না। আমার ছোট্ট মেয়ে শাওন হয়তোবা দারুণ অসময় এসে পড়েছে আমাদের কাছে। ওকে দেখলে বড় করুণা হয়, বড় দুঃখ হয়। ওর অসহায় মুখের দিকে তাকালে দু চোখ ভেসে যায়। ও আমাকে মাঝে মাঝে প্রশ্ন করে, তুমি ভালো করে নীল আকাশ দেখেছ কখনো? একখানা পুরো নীল আকাশ, ধান কেটে নেওয়া একখানা গোটা মাঠে ঘুরিয়ে উড়িয়েছ? সারাদিন খাওয়া ঘুম ভুলে গিয়ে মা বাবাকে না বলে জঙ্গলে হারিয়ে গেছো কোনোদিন? স্কুল পালিয়ে নদীতে খালে বিলে মাছ ধরেছ কখনো? পরের গাছের আম চুরি করে খেতে খেতে জোয়ারি নদীতে সাঁতার কেটেছ চোখ লাল না হওয়া অবধি? অন্যের মুরগি কিংবা হাঁস চুরি করে গাছের নারকোল পেড়ে রাতের অন্ধকারে নদীর ধারে বন্ধুদের নিয়ে করেছ কোনোদিন চড়ুই হাতি? পুরো একটা নীল আকাশ দেখতে আমার বড় ইচ্ছে করে বাবা। ইচ্ছে করে কখনো সখনো হারিয়ে যেতে, অথবা সারা দিন পুকুরে বা নদীতে সাঁতার কাটতে কাটতে ক্লান্ত হতে বড় ভালো লাগে। অথবা বন্ধুদের নিয়ে নৌকোর উপর চড়ুই হাতি করতে করতে অনির্দেশের পথে পাড়ি জমাতে পারতাম যদি কোনো দিন, কি যে মজা হতো। কিন্তু পারি না, কিছুই পারি না। সময়গুলো যে আমার চুরি হয়ে যাচ্ছে বাবা। প্রতিযোগিতায় আমি ক্লান্ত, বিধ্বস্ত। ঘুম থেকে উঠেই গলা সাধা, শেষ না হতেই প্রাইভেট টিউটার, তারপর স্কুল থেকে ফিরতেই গানের দিদিমণি, গানের শেষে কবিতার মাস্টার দোরগোড়ায় হাজির, ঠিক পেছনেই নাচের দিদিমণি, এক গাদা বকা ঝকা চোখ রাঙানি নিয়ে মায়ের কাছে 16 আনা পড়া দিতে দিতেই দু চোখে রাজ্যের আতঙ্কিত ঘুম। অসহ্য দুশ্চিন্তায় ভালো করে ঘুমোতে পারি না। এবার তোকে সপ্তাহতেই ফার্স্ট হতে হবে, ফার্স্ট ছাড়া সেকেন্ড হলে বাড়ি থেকে আউট। খেলাধুলো, রচনা বইতে পড়ি, স্বাদটা কি জানি না, জানা গেল না। আচ্ছা বাবা, আমাকে কি ফার্স্ট হতেই হবে? সেকেন্ড হলে ক্ষতি কি? গান নাচ কবিতা কি শিখতেই হবে? যারা শেখে না তারা কি ভালো নেই? ননসেন্স। স্ট্যাটাস মেনটেন করতে হবে না? তোমাদের স্ট্যাটাস কি আমার ছেলেবেলাটা খুন করে? আচ্ছা ধরো আমি বড় হলাম, বিদ্বান হলাম, বিরাট বড় অফিসার কিংবা ইঞ্জিনিয়ার হলাম, কিন্তু সত্যিকারের মানুষ হতে পারলাম না। চাকরি নিয়ে চলে গেলাম সুদূর ইউরোপ অথবা আমেরিকার কোনো এক শহরে। তোমরা অসুস্থ, দারুণ অসুস্থ, মৃত্যুর দিকে হেঁটে চলেছ। একটু স্নেহ যত্ন, আপনার জনের একটু নির্ভেজাল ভালোবাসার জন্য ছটফট করছো। বারবার মেয়ের কথা মনে পড়ছে। মেয়েটা কাছে থাকলে ভালো হতো, অন্তত মরার সময় তার হাতের দুঢোক জল পেতাম। অথচ ফোনে পেলে মেয়ের শুষ্ক সান্ত্বনা, আহা তোমরা অসুস্থ, ডাক্তার দেখাও, $1000 পাঠালাম, ব্যাস কর্তব্য শেষ। যদি এরকম হয়, হতেও তো পারে বাবা।
হাঁটি হাঁটি পা পা একটা স্লিম নদী বয়ে যায়, মৃদু স্রোতের ভেলা ভাসিয়ে দূর দূরান্তরে। যাত্রী পারাপারে সারাদিনের ব্যস্ততা তরণীপুর খেয়াঘাটের ঠিক পাশ ঘেঁষা। অনাদিবাবুর অসাধারণ রুচির নিদর্শন ছোট্ট দোতলা দক্ষিণমুখ খোলামেলা ঘরটা। জানলায় দুটো তন্নি ডাগর চোখ, পড়ার ফাঁকে কখনো কখনো খুঁজে ফেরে কিছু একটা মনের মতো সকাল থেকে দুপুর বিকেল, তাই সবরীর প্রতীক্ষা। ওপারে জ্বলন্ত চিতায় মানুষ পড়ে, বাতাসে তার গন্ধ ভাসে। আসার যাওয়া খেয়া পারাপার, বিষণ্ণ ছায়ায় ঘেরে রোদ্দুরের জ্বলন্ত দুপুর। নদীর চড়ায় কচি ধানের অনাবিল সবুজে মন ডুবিয়ে যাত্রীর আনাগোনার শব্দে কোথাও যেন হারিয়ে যেতে ইচ্ছে করে। হারিয়ে যেতে যেতে কোনো অচেনা মানুষকে যদি চেনা মনে হয়, ভালো লাগা যদি তখন ভালোবাসা হয়ে যায়। তেমন একটা মুখ, একটা মনের মানুষ ব্যথা বেদনার সঙ্গী হয়ে তার মনের মতো হয়ে উঠবে। দেখা তার মেলে কি জীবনে? নাকি সবরীর প্রতীক্ষার শেষ হবে না কোনো দিন? দিন গড়িয়ে নদীর বুকে নামবে সন্ধ্যা, জ্বলে উঠবে মিটি মিটি লাইট পোস্টের ল্যাম্পগুলো। একসময় পঞ্চমীর চাঁদও ডুবে যাবে, বন্ধ হবে লোকের আনাগোনা, খেয়া পারাপার। তখনও জেগে থাকবে দুটি উদাস আঁখি। যদি কোনো অচেনা মানুষকে চেনা মনে হয়, ভালো লাগা যদি তখন ভালোবাসা হয়ে যায়। একটি সাধারণ, অতি সাধারণ মেয়ে আমি। আমার আরেকটি পরিচয়, একটি নষ্ট মেয়ে আমি, একটি বাজারের মেয়ে। আমাকে দেখতে পাবেন শিয়ালদা স্টেশনের হাজার ভিড়ে, চিনে নিতে পারবেন আলাদা করে শ্যামবাজার মোড়ে, বালিগঞ্জ লেক, ইডেনে, হাওড়া অশোকা হোটেলের সামনে, শহীদ মিনারের পাদদেশে, ধর্মতলার ফুটপাতে। ভদ্রমহিলার ছদ্মবেশে আমি, আমি বাজারের এই নষ্ট মেয়েটি, আপনাদের কামাগ্নিতে আত্মাহুতি দেওয়ার জন্যই হয়তো পৃথিবীর আলো বাতাস দেখেছিলাম। ডায়মন্ড হারবার রোডের স্বপ্নের রিসর্টে নিত্য নতুন খদ্দেরের পণ্য হয়ে একদিন রিসর্টের লজ্জা হয়ে গেলাম। অথচ ৮-১০টা মেয়ের মতো স্বপ্ন দেখতাম বড় হব, অনেক অনেক বড়। রাজপথ ধরে বাসে যেতে যেতে পৌঁছে যেতাম হয়তো বা আকাঙ্ক্ষিত কোনো ঈপ্সিত ঠিকানায়। রাজপথের দুধারের মন মাতানো অনাবিল সবুজ দুচোখে এঁকে দিত স্বপ্নের মায়া অঞ্জন। মহানগরীর অজস্র জনস্রোত সহস্র কণ্ঠের অসহ্য কোলাহল অতিক্রম করে দূরে আরেকটু দূরে অপরূপ প্রকৃতির কোলে পৈলানের পাশ ঘেঁষে মুঠো মুঠো সবুজ ছড়ানো দিগন্ত বিস্তৃত উন্মুক্ত প্রান্তরে আটকে যেত দুটো অতৃপ্ত চোখ আমার। পবিত্র মনোরম নৈসর্গিক সৌন্দর্যকে ভুল করে অমরাবতী বলে মনে হওয়া কোনো অত্যাশ্চর্য ঘটনা হয়তো ছিল না। অমরাবতী, হায়, সেই অমরাবতী আজ নরকের দুঃস্বপ্নে ভরা, হাজারো নিষ্পাপ বালিকার করুণ আর্তনাদ, শীতকার আর হারিয়ে যাওয়া বুক ফাটা হাহাকার। কত স্বপ্নের সলিল সমাধি, কত মেয়ের কান্না নিংড়ানো অভিশাপ, কত মা বাবার কোল শূন্য করা অবুঝ বেদনার সুরে আজ ধ্বনিত হয়ে চলেছে। প্রতিটি রিসর্টের অবৈধ কক্ষে কান পাতলে শুনতে পাবেন সহস্র নারীর পাঁজর ভাঙা কান্না। আমিও যে তাদের একজন। ওদের চোখে হারানো কান্না আর বেদনার হাহাকার, আর আমার দু চোখে জিঘাংসা, প্রতিশোধের লকলকে আগুন। জ্বালিয়ে পুড়িয়ে সব ছারখার করে দিতে চাই আমি। কৌরব সভায় পাণ্ডবদের পাশা হেরে যাওয়া পণ, সেই পঞ্চস্বামী সতী দ্রৌপদী নই আমি।
যাকে নিয়ে মুখোশ ঢাকা শিল্পপতি, মন্ত্রী, শিক্ষিত আমলারা খুবলে খাবলে তার কাঁচা মাংস জনে জনে সবাই মিলে রিসর্টের অন্ধকার ঘরে ভাগ করে খাবে। আর দেরি নেই, আমি আসছি। ভদ্রলোকের মুখোশের আড়ালে সমাজের উঁচু তলার ধনী সম্মানীয় নারী মাংস খাদকের মুখোশগুলো টেনে ছিঁড়ে প্রকাশ্য রাজপথে ছড়িয়ে দেব। তোমাদের আসল চরিত্রগুলো দেখে কোনো পথিক আজও ছি ছি শব্দে তোমাদের দিকে ঘৃণা ছড়ে দেয় কিনা। আমাকে চিনতে পারছো না? মনে পড়ছে না তোমাদের? না না, কি করেই বা মনে পড়বে? নষ্ট বাজারের মেয়েকে কি ভদ্রলোকেরা মনে রাখতে পারে? না মনে রাখা উচিত? ছি ছি ছি, আমি তোমাদের রাতের ফুলবাসরে আতরের মদিরায় ভরে থাকা বিনিদ্র রজনীর রাতের সঙ্গী, অথচ দিনের আলোর আমি অবহেলা আর ঘৃণার পাত্রী, রিসর্টের লজ্জা। কিন্তু সবকিছুর একটা শেষ আছে, মনে রেখো। আমি আসবো, রাতের শয্যা সঙ্গী হয়ে নয়, রিসর্টের লজ্জা হয়েও নয়, তোমাদের সাক্ষাৎ মৃত্যু হয়ে, যেন তোমাদের পাশবিক ক্ষুধার কাছে আর কোনো নিষ্পাপ কুমারীর ভ্রূণ নষ্ট করতে না হয়, কোনো মায়ের কোল শূন্য করা, কোনো পিতার কন্যা হারানোর যন্ত্রণায় পথে পথে ঘুরে পাগল হতে না হয়। তোমাদের ধ্বংস করার সেই অভিশাপ হয়ে আমি আসবই। এ কোন পৃথিবী? এ যেন অন্য পৃথিবী। এ কি আমাদের শাশ্বত সেই পৃথিবী? সত্য, সুন্দর, বিশ্বাস আর অনাবিল শান্তির হাত ধরে চলত দয়া, প্রেম, স্নেহ, সহানুভূতির মিছিল। এ কি সেই পৃথিবী? তথাগত ভগবান বুদ্ধের শান্তি কল্যাণের বিশ্ব, পুরুষোত্তম কৃষ্ণের यदा यदा हि धर्मस्य ग्लानिर्भवति भारत अभ्युत्थानम् अधर्मस्य तदात्मानं सृजाम्यहम्। ঈশ্বর যীশু খ্রিস্টের দয়া ধর্ম, পাপীকে ক্ষমা করার মহামন্ত্র, পরম পুরুষ হযরত মুহাম্মদের অহিংসার বাণী। আজ শ্রীচৈতন্যের মহামিলনের সঙ্গীত একদিন পাপী তাপী পশুপক্ষীর কণ্ঠে ঝরে পড়ত যে মহান ঐশ্বর্যময়ী পৃথিবীতে। এ কি সেই পৃথিবী যে পুণ্য ভারতের তীর্থপথ একদা ধন্য করে গেছে মহাত্মা বুদ্ধ, শ্রীচৈতন্য, নানক, তৈলঙ্গ, লোকনাথ, শ্রীরামকৃষ্ণ, বিবেকানন্দ, ঋষি অরবিন্দ, রবীন্দ্রনাথ, সুভাষ, মহাত্মা চিত্তরঞ্জনের পদস্পর্শে ধন্য হয়েছে একদিন এই ভারতবর্ষ তথা বিশ্ব। এ কি সেই পৃথিবী? আজ রাজ্য জুড়ে শুধু মিছিল আর মিছিল, অগণিত বুভুক্ষ মানুষের মিছিল। কালো কালো মাথার স্রোত ভেসে যায়। এত মানুষ ছিল কোথায়? কি এদের উদ্দেশ্য? যাবেই বা কোথায়? কি এদের ঠিকানা? কেন এসেছে এরা এই মিছিলে? কে এনেছে ওদের? কি লাভ এই কাঠফাটা রোদে পুড়ে, বৃষ্টিতে ভিজে, ক্লান্তিতে ক্ষয়ে ক্ষয়ে এই মিছিল? শহর ছেড়ে দূরে, আরো অনেক দূরে, প্রত্যন্ত অজপাড়া গায়ের খেটে খাওয়া মানুষের এই মিছিল। দুবেলা পেট ভরে যারা খেতে পায় না, মাথার ঘাম পায়ে ফেলে, অনাহারে অনিদ্রায় অসুস্থ শরীরটাকে টেনে হিঁচড়ে এনে দাঁড় করিয়েছে এই মিছিলে। তবে কি বিনা পয়সার টিকিটে ট্রেনে চেপে একদিন কলকাতা দেখা? গোটা 20 টাকার এক ঠোঁয়া মুড়ি ছেঁড়ের বিনিময়ে গাগঞ্জের আবাল বৃদ্ধ বনিতার এই মহামিছিল? নাকি কোনো রাজনৈতিক দাদার শক্তি, জনপ্রিয়তার সাক্ষী পরিপূর্ণ ব্রিগেড গ্রাউন্ড? বুভুক্ষ খেটে খাওয়া এই মানুষের মিছিলই তো নেতার শেষ পারানির করি। অথচ কেউ এরা জানে না, জানবার চেষ্টাও করে না। নিষ্ঠুর খরায় ওদের মাঠ ফেটে চৌচির, অতিবৃষ্টির বন্যায় ওরা ঘরছাড়া বানভাসী। লজ্জা নিবারণের নেই এক টুকরো আভরণ, অনাহারে নেই এক মুঠো অন্ন, মাঠে নেই এক দানা শস্য।
নিঃস্ব সর্বহারা মানুষকে ভাঙিয়ে নির্লজ্জ রাজনীতির চরম ভণ্ডামির খেলা বোধহয় শেষ হতে জানে না। আবার একদিন এই নেতাদেরই হাত ধরে গাঁগঞ্জের নিষ্পাপ মেয়েরা পণ্যের মতো বিক্রি হয়ে যাচ্ছে নিষিদ্ধ পল্লীর দালালের কাছে, চালান হয়ে যাচ্ছে সুদূর আরব দুনিয়ায়। অন্তরের আশা, আনন্দ, বাঁচার স্বপ্ন তাদের জল্লাদের শীতকারের যুপকাষ্ঠে বলি হয়ে হারিয়ে যাচ্ছে দুনিয়ার বুক থেকে। এ কোন পৃথিবী? এ কোন পৃথিবী? কোথায় সে একান্নবর্তী সংসারের অনাবিল শান্তি, একাত্মতা, ভাই বোন, বাবা মা, কাকা কাকিমা একসঙ্গে আপন হয়ে বেঁচে থাকার আনন্দ? ভাঙতে ভাঙতে আমরা তো অনুপরমাণুতে এসে দাঁড়িয়েছি। নিজেকে ছাড়া কাউকে ভাবাটা যেন একটা নিরেট বোকামি। এমন যে গর্ভধারিণী মা 10 মাস 10 দিন অসহ্য কষ্ট সয়ে পৃথিবীর মুখ দেখালো তার সন্তানকে, অথচ বুড়ো বয়সে মুখ তার যখন গেল তুবড়ে, ঢলঢলে চামড়া, যৌবনের চেহারায় নামলো ভাটা, বাঁধন আটা স্বাস্থ্যে বিবর্ণ শীর্ণতা, রোগে শোকে যন্ত্রণায় কদর্য রূপে বিতৃষ্ণ। একদিন যার দাপটে সংসার চলেছে, ছিল যে বাড়ির সম্রাজ্ঞী মালকিন, সে আজ তার ছেলে বৌমার অবহেলা, অত্যাচার, ঘৃণা নিয়ে নাতি নাতনিদের একটু যত্ন করার লোভে ঝি চাকরের মতো দুবেলা দুমুঠো ভাতের জন্য অব্যবহৃত সিঁড়ি ঘরে অবাঞ্ছিত হয়ে পড়ে আছে। উপযুক্ত রান্নাবান্না ঘর সামলে সবাইকে খাইয়ে দাইয়ে শেষ পাতের পড়ে থাকা তলানি খেয়ে কোনো গতিকে জীবনটাকে টেনে নিয়ে যাওয়া মৃত্যুর দিকে। কি নিদারুণ ভয়ঙ্কর ট্র্যাজেডি! অথচ সেদিন ওই মা রুগ্ন সন্তানের শিয়রে সারা রাত জেগে মাথায় জলের পটি দিয়েছে। ঈশ্বরের কাছে করজোড়ে প্রার্থনা করতে করতে চোখের জলে ভেসে ভেসে রাত পার করে দিয়েছে। সন্তানের শিক্ষা দীক্ষা, অসুখ বিসুখে মা বাবা রাতের ঘুম বিক্রি করে জীবনের সুখ স্বাচ্ছন্দ্য জলাঞ্জলি দিয়ে এক রাশ ঋণের বোঝা কাঁধে নিয়ে শেষ লক্ষ্য পর্যন্ত হেঁটে এসেছে নির্বিকার। ছেলে একদিন বড় হবে, অনেক বড়, 10 জনের একজন, কত নাম খ্যাতি অর্থ। সেদিন আর কোনো দুঃখ থাকবে না, ঋণগ্রস্ত হয়ে রাত্রি জেগে ভাবতে হবে না, কিছু টেনশন মুক্ত নির্ঝঞ্ঝাট একটা সুখী জীবনে ফিরে যাবে তারা, অন্ধকার মুক্ত হয়ে এক আলোর পৃথিবীতে। অথচ সন্তান যখন প্রতিষ্ঠিত হলো, টুকটুকে নাতি এলো তাদের কোল আলো করে, আনন্দে তাদের বুক ভরানোর পরিবর্তে কি পেল তারা? বৌমার কটূক্তি, অবহেলা, ছেলের চোখ রাঙানি, শেষে ছেলে বউয়ের অন্যত্র ফ্ল্যাট নিয়ে আলাদা বসবাস, অথবা বাড়ি থেকে বুড়ো বাবা মাকে আউট করে সেখানে শ্বশুর শাশুড়ির নিজস্ব পিতামাতা রূপে প্রতিষ্ঠা। যে বাড়িতে নিজের বাপ মায়ের হলো না ঠাঁই, সেখানে দিব্যি নিশ্চিন্তে শ্বশুর শাশুড়ি বহাল তবিয়তে বাকি জীবনটা দিলেন কাটিয়ে। আর বুড়ো বাপ মা শেষ দিন পর্যন্ত চোখের জল ঝরাতে ঝরাতে এক রাশ চাপা কান্না সম্বল করে চলে গেলেন দুনিয়া ছেড়ে। সমাজ ব্যবস্থার এ কি চরম অবক্ষয়! স্নেহ প্রেম ভালোবাসায় মোড়া একান্নবর্তী সংসারের এ কি সাংঘাতিক দুর্দিন! এ কোন পৃথিবী? এ কোন পৃথিবী? এ কোন পৃথিবী? আজকের সমাজ নাকি পুরুষ শাসিত ব্যবস্থায় পুষ্ট, অথচ পুরুষের দ্বারা যে নারী একদিন লাঞ্ছিত হয়ে এসেছে, আজ বুঝি তাদের জাগবার পালা। কিন্তু এ কোন জাগরণ? নগ্ন পোশাকের বিজ্ঞাপনে সৌন্দর্য বিক্রি, হাটে বাজারে পার্কে অশোভন পোশাক পরে দৃষ্টি আকর্ষণ করানো, অথবা পুরুষ মানুষ ভোলাবার নির্লজ্জ কৌশল। ছি! এ কি সেই গার্গী লোপামুদ্রা অনুস্বাদের পৃথিবী? রবীন্দ্রনাথ বঙ্কিমের বিনোদিনী কিংবা শরৎচন্দ্রের কমলা অচলা কি এতটা হতে পেরেছিল? এ কি পাশ্চাত্যের সঙ্গে পাল্লা নাকি নির্লজ্জ অনুকরণ? হায় গঙ্গা, এত কিছু দেখেও তুমি স্তব্ধ হয়ে যাওনি এখনো? নারী, জলের উপর সাঁতার কেটেই গেলে, শুধু জলে ডুবে দেখলে না তার গভীরতা। তোমার মুখের তোড়ে ঝড় তোলা বিপ্লবে ভেসে গেল পুরুষের পুরুষত্ব।
সারাদিন কর্মক্লান্ত বিধ্বস্ত শরীরটাকে ঘরে ফিরিয়ে ছোট্ট টোকা ভয়ে ভয়ে দরজায় ঘরে ঢুকে একগাল হাসি, সামনে শ্রীমতী ভয়ঙ্করী। এই মানে তোমার শরীরটা ভালো তো? সঙ্গে সঙ্গে তেলে বেগুনে চচ্চড়। 20 বছরে কোনোদিন জিজ্ঞেস করেছো কেমন আছি? আজ আর ঘটা করে সোহাগ করতে হবে না, ওসব ন্যাকামি আমি বুঝি না ভেবেছ? আবার জিজ্ঞেস না করলেও দোষ। সারা জীবন সংসার ঠেলে গেলাম, ছেলে মেয়ে মানুষ করলাম, একদিনও জানার সময় হলো না আমি কেমন আছি। এতদিন যখন জিজ্ঞেস করনি, আজ আর নতুন করে ঢং করতে হবে না। খিদেতে পেট চোঁচো, নিদেন পক্ষে কিছু মুড়ি টুড়ি হলেও চলতো, কিন্তু গিন্নির মুডের কথা ভেবে শরীরটা খারাপ তার, নইলে থাক, পরে হবে না হয়। হায় পুরুষ, এই তোমার পুরুষত্ব। প্রতিভা নেই তাতে কি? বাবার ব্যাংকে অগাধ টাকা, চাকুরে মায়ের বন্ধু, কোন আমলা মন্ত্রী, ক্যাসেট, রেডিও, টিভি, সিনেমার সুযোগ, সুতরাং জলভাত। পুরুষের গায়ের ওপর আলতো করে ঢলে পড়া, অন্য কিছু একটু বাড়তি দিতে পারা, পুরুষরা যা চায় আর কি, তবেই রেডিও, টিভি, ক্যাসেটের বাজার রমরমা। কিংবা চেহারার জৌলুস, মিষ্টি করে ক্যাসেট মালিক বা সিনেমা পরিচালকের সঙ্গে ঘুরে বেড়ানো, নিরিবিলি দুটো কথা বলা। অথচ যার প্রতিভা ছিল, একটু সুযোগ পেলেই সাফল্যের সিঁড়ি বেয়ে তত্তর করে পৌঁছে যেত নির্দিষ্ট লক্ষ্যে, শুধু একটু অর্থের আর সুযোগের অভাবে সে হারিয়ে গেল। একেই বলে শিল্পীর অপমৃত্যু, প্রতিভার শোচনীয় অবক্ষয়। এ কোন পৃথিবী? এ কোন পৃথিবী? আত্মত্যাগের মহান দৃষ্টান্ত নেতাজি মহাত্মা। আর আজকের নেতা মানেই লম্বা চওড়া প্রতিশ্রুতি, দেশের মঙ্গল করব, বেকার থাকবে না কেউ, ঝকঝক করবে রাস্তাঘাট, পৌঁছে যাবে বিদ্যুৎ গ্রামে গঞ্জে। মন্ত্রী হওয়া অবধি প্রতিশ্রুতি, তারপরেই স্মৃতিভ্রষ্ট। ব্যাস 5 বছর কোনো মতে টিকে যেতে পারলেই বিদেশে ব্যাংকে কোটিখানেক, নামে বেনামে কয়েকটি বাড়ি গাড়ি, একটা কারখানা কিংবা মাছের ভেড়ি একটা, 2-1 বার সরকারি টাকায় বিদেশ ভ্রমণ। ব্যাস, এতেই শান্তি, পরম শান্তি। গোল্লায় যাক দেশ সেবা, নিজে বাঁচলে বাপের নাম। এ কোন পৃথিবী? এ কোন পৃথিবী? जननी जन्मभूमिश्च स्वर्गादपि गरीयसी। पिता स्वर्ग, पिता धर्म, पिता हि परमं तपः। মা, তুমি আমার গর্ব, আমার অহংকার। 10 মাস 10 দিন তোমার গর্ভে আমি লালিত হয়েছি। অশেষ কষ্ট, দুঃখ, যন্ত্রণা সয়ে এ পৃথিবীর আলো বাতাস দেখিয়েছ আমাকে তুমি। তাই তো তুমি যুগে যুগে স্নেহময়ী জননী। বাবা, তুমি আমার স্বর্গ, ধর্ম, আমার তপস্যা। তোমার ঔরসে জন্ম নিয়ে আজ আমি ভগবানের শ্রেষ্ঠ সৃষ্টি মানুষ রূপে পৃথিবীর আলো দেখেছি। প্রণম্য তোমরা, তাই তোমাদের দুজনকেই আমার সশ্রদ্ধ প্রণাম। পৃথিবীতে এত আলো, এত রূপ, এত সৌন্দর্য, তবু পৃথিবীকে মাঝে মাঝে বড় কুৎসিত কদর্য মনে হয়। মনে হয় কেন এলাম এই কদর্যময় পৃথিবীতে? কেন নিয়ে এলে তোমরা আমাকে এই নোংরা কুৎসিত জায়গায়? আমি তো কোনো অপরাধ করিনি, ছিল না কোনো দোষ, আমি তো আসতেও চাইনি, তবু জোর করে নিয়ে এলে। তোমাদের ভালোবাসার প্রথম ফলটিকে নির্দয় নির্মমভাবে ছুঁড়ে ফেলে দিলে কোনো ডাস্টবিনে। হয়তো সেই ডাস্টবিনের নোংরা আবর্জনার সঙ্গে আমিও চালান হয়ে গেলাম নর্দমায়। ময়লাগুলোর সঙ্গে ভাসতে ভাসতে আমার বেওয়ারিশ লাশটা ভেসে গেল গঙ্গায়। আমার অসহ্য যন্ত্রণা আর কান্নার আর্তনাদ বেমালুম চাপা পড়ে গেল তোমাদের উল্লাস আর পৈশাচিক চিৎকারে। হয়তো মাদার টেরেসার মতো কোনো সহৃদয় জননীর চোখে পড়ে গেলাম। স্থান হলো আমার 8-10টা অনাথ শিশুদের মাঝখানে। অনিশ্চিত ভবিষ্যতের অন্ধকারে বেঁচে রইলাম মানুষের অবহেলা আর করুণা নিয়ে। বেড়ে উঠলাম বেওয়ারিশ অনাথ হয়ে। বলতে পারো এর জন্য দায়ী কে? তোমরা হয়তো বলবে এর জন্য দায়ী এই অসঙ্গত সমাজ ব্যবস্থা।
তোমাদের প্রেমকে স্বীকৃতি দেয়নি এই নিষ্ঠুর সমাজ, তাই ভালোবাসার প্রথম দানকে হত্যা করতে বাধ্য হয়েছিলে তোমরা। আর কিছু বলার নেই, তাই এই অজুহাত। একবারও কি ভেবেছিলে তোমাদের সামান্য একটি সুখ ভোগের জন্য ফুলের মতো একটা শিশু নষ্ট হয়ে যেতে পারে? অথচ তোমরা জল্লাদ, খুনি হয়েও দিব্যি রাজপথে বুক ফুলিয়ে সতীত্বের তকমাইটে ঘুরে বেড়াচ্ছ লক্ষ চোখের সামনে। ছিল না দুঃখের অসহ্য যন্ত্রণা, অগাধ বৈভবের মধ্যে মানুষ হয়ে মুঠো মুঠো শান্তি কিনে টাকার অহংকারে ভালোবাসার বন্যায় ভেসে গেছে অক্লান্ত। সেই ভালোবাসার ফসল হলাম আমি। আমাকে পেয়ে চাহিদা গেল আরো বেড়ে, আরো চাই, আরো চাই। চাইবার সীমা অতিক্রম করতেই যে ছিল বাইরে, সে এলো ঘরে, অন্দরে। শুরু হলো মনোমালিন্য, গোলমাল, রক্তাক্ত ঝগড়া। আর সেই ঝগড়ার পরিণতি তোমাদের ডিভোর্স। আর্থিকভাবে স্বয়ংসম্পূর্ণ তোমরা দুজনেই, বেছে নিলে দুটি ভিন্ন পথ। আমাকে ছুঁড়ে দিলে আর এক অন্ধকার রাস্তায়, চোর গুন্ডা বেজম্মাদের সাথে মিশে। একদিন হয়ে উঠলাম আমি নরকের সবচেয়ে ঘৃণিত জীব। অথবা ঠাঁই পেলাম কোনো মাসির কাছে, মনের অনিচ্ছায় নাচ গান শিখে টাকা রোজগারের হাতিয়ার হয়ে উঠলাম একদিন। নিত্য নতুন খদ্দেরের মনোরঞ্জন, এক বিছানায় শোয়া, কি নোংরা বিভৎস জীবন। সমাজের অনাদর অবহেলায় বাইজি পতিতা বেশ্যার পরিচয়ে নাম নিলাম উর্বশী, মেনকা, বীরাঙ্গনা। চালচুলোর কোনো ঠিক নেই, রাত পোহালে কি খাবে নেই তারও কোনো নির্দিষ্ট ঠিকানা। তবু তোমাদের হৃদয়ে প্রেমের ঘাটতি নেই। দুবেলা না খেয়ে অনাহারে ধুঁকছ, লজ্জা নিবারণের সামান্য আচ্ছাদনটুকুও নেই শরীরে। তবু তোমরা নিয়ে এলে আমাকে, তোমাদের মহান প্রেমের স্বীকৃতি স্বরূপ, প্রেমের নির্যাস, স্মৃতির নিদর্শন। তারপর অনাহারে, অনিদ্রায়, আর্থিক সংকটে বিপর্যস্ত আমি হয়ে উঠলাম তোমাদের চক্ষুশূল। মোটা টাকায় বিক্রি হয়ে গেলাম কোনো নরখাদক দালালের হাতে। তারপর আরও অনেক টাকার বিনিময়ে চালান হয়ে গেলাম একদিন আরব দুনিয়ায়। তেল খনি মালিক ধনকুবেরের আনন্দ উল্লাসের পরম খেলনা। উটরেসের প্রেরণা আমি। উটের পিঠে বস্তায় হাত পা বাঁধা আমাকে নির্দয়ভাবে বন্দি করে শুরু হলো ধনকুবেরের পৈশাচিক উল্লাস। হাত পা বাঁধা বস্তায় বন্দি আমাকে নিয়ে ছুটল উট। পরোয়াহীনভাবে সে নিষ্ঠুর দৌড় দৌড় দৌড়। অসহ্য বেদনায়, ভয়ে আমার চিৎকার, কাতর আর্তনাদ, বাঁচাও 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 বাঁচাও। ততই দৌড় দৌড় দৌড়, নিষ্ঠুর দৌড়। আমার হাজার চিৎকার, আর্তনাদ, কাতর অনুনয় বিনয় হারিয়ে গেল উটের জঘন্য উল্লাস আর পৈশাচিক আনন্দ ধ্বনিতে। মানুষের ইতিহাসে এই জঘন্য উল্লাসের সাক্ষী আমি। হ্যাঁ আমি, এই আমি। হ্যাঁ, এর জন্য কি দায়ী আমি? ফিরে এসো, ফিরে এসো সুখেন্দু। আমার উষ্ণ ভালোবাসার ঝর্ণায় বসেকে তপ্ত মধ্যাহ্নে তুমি অবগাহন করবে বলে ঝর্ণাতলায় আমি হাসনুহানার গাছ লাগিয়েছি। সেই হাসনুহানার মাতাল গন্ধে উড়ন্ত বলাকারা মাঝে মাঝে হঠাৎ পথের মাঝে থমকে দাঁড়ায়। যেতে যেতে আরও হাজারো পাখি তোমার নাম ধরে ওঠে ডাকে। যে অবাধ্য ছেলেটি ভেঁপু বাজিয়ে ভোরের সুখ ঘুম ভাঙিয়ে দিত, তারও ভেঁপুতে আর সেই সুর বাজে না সুখেন্দু। ভাঙে না আর কারো ঘুম। সবাই যেন কেমন ঘুমিয়ে থাকে। আমি ঘুমোতে পারি না। কেন ঘুমোতে পারি না আমি জানি না সুখেন্দু, আমি জানি না। ফিরে এসো সুখেন্দু, ফিরে এসো। উজান তরির পালে ঝড়ের ঝাপটা, কখনো উথাল পাথাল নদী, মাঝির ভাটিয়ালিতে বেদনার বৃষ্টি, অসময় বিস্মৃতির সুর,
স্মৃতির হাত ধরে টেনে নিয়ে যায় জলঙ্গির তীরে, বিমুগ্ধ নির্জন সৈকতে। অখণ্ড সময়ের মাঝে দাঁড়িয়ে তুমি তো বলেছিলে সুখেন্দু, ছিলে, আছো, থাকবে। সোনালতার মতো ঘনিষ্ঠ বৃক্ষলতায় একাকার। ফিরে এসো, ফিরে এসো সুখেন্দু। দক্ষিণা হাওয়ায় উড়ন্ত আঁচলের আড়ালে আমার নরম হাতের স্পর্শে সঞ্জীবিত সুধার স্বাদ তোমার জাগতিক দুঃখ ব্যথার যন্ত্রণায় দেবে বেঁচে থাকার প্রলেপ। আজ আমার কলকাতা ভালো নেই সুখেন্দু, তুমি তো ভালো করেই জানো তুমি ছাড়া আমার কলকাতা ভালো থাকতে পারে না, ভালো কোনোদিন ছিলও না। সব জেনেও তোমার অসহ্য অনুপস্থিতি আমার বিশ্বাসগুলো ভেঙে টুকরো টুকরো করে দেয়। আমার বেঁচে থাকার স্বপ্নগুলো উড়িয়ে ভাসিয়ে কোথায় যে নিয়ে যায়, শত চেষ্টাতেও সেগুলো মেলাতে পারি না সুখেন্দু। ফিরে এসো, ফিরে এসো সুখেন্দু। আমার এক আকাশ কালো চুলের গভীরে তোমার পরম শান্তি, নিশ্চিন্তি। হৃদয়ের আঙিনায় তোমার বেপরোয়া অগোছালো ঘরকন্যা, বুকের অসম্ভব উষ্ণতায় ফুল ফোটানোর সুখ স্বপ্ন, বেলুনের মতো উড়িয়ে দেওয়ার অদম্য ইচ্ছেগুলো সার্থক হওয়ার পথ বলে দেবে সুখেন্দু। তুমি ফিরে এসো। আজও আমার গানের খেয়ায় তুমি একমাত্র যাত্রী। সুরের মূর্ছনায়, কথার ছন্দে, জীবনকে ফিরে দেখার আয়নায় তোমার উজ্জ্বল স্পষ্ট ছবি। আমার শাসন নামানা বিপর্যস্ত চুলের ফাঁকে হাত বুলোতে বুলোতে বলেছিলে, আমার স্বপ্নময় নীলাভ দু চোখে তোমার বাঁচার প্রেরণা। আমার কালো চুলের গভীরে মুখ লুকিয়ে থাকা অনন্ত সময় একান্ত নিজস্ব তোমার। আর কতকাল, কতদিন সুখেন্দু রিসিভারে কান পেতে প্রতীক্ষা করব। ফুলদানিতে তোমার পছন্দের ফুল সাজিয়ে সাজিয়ে ক্লান্ত হব। ফাগুনের নীলাকাশ আর কতকাল রহস্যময় জ্যোৎস্না ছড়িয়ে আমাকে ঘিরে প্রেমের গল্প বলে হারানোর ঠিকানা ফিরে পাবার সান্ত্বনা দেবে সুখেন্দু। জলঙ্গির ঢেউয়ের শব্দ এখনো ভেসে আসে। পানকৌড়ি জীবন্ত মাছ ঠোঁটে উড়ে যায় অজানা দেপান্তরের ঠিকানায়। গাঢ় হয়ে আসে রাত্রির নিবিড় অন্ধকার, যেন দুজনের মুখোমুখি, অনন্তকাল ধরে মুখোমুখি, মনের না বলা কথা বলা শেষ করে নৈশব্দের ডানায় ভর করে জীবনের শেষ সীমায় পৌঁছে যায়। শুধু তুমি আর আমি, আমি আর তুমি সুখেন্দু। আমাদের অতীত ভবিষ্যৎ কিচ্ছু নেই, শুধু বর্তমানের অমুক স্রোতের বিরুদ্ধে চিরকালীন অনন্ত ভালো লাগার জগতে হারিয়ে যেতে যেতে তোমার উজ্জ্বল উপস্থিতি অনুভব করি সুখেন্দু। তুমি বোঝো না, কেন বুঝতে চাও না? আমার অসম্পূর্ণতা শুধু তোমার সম্পূর্ণতা দিয়েই পূর্ণ করে এক বুক আলোর সামনে নিজেকে মেলে ধরে ধন্য হব সুখেন্দু। আমি বড় ক্লান্ত, বড় ক্লান্ত সুখেন্দু। তোমার পৌরুষদীপ্ত বলিষ্ঠ দুটি হাত বাড়িয়ে দাও। আমার সমস্ত সুখ ভালোবাসা ওই শক্ত হাতের মধ্যে সঁপে দিয়ে আমি সম্পূর্ণ নিরাপদ নিশ্চিন্ত হতে চাই সুখেন্দু। তোমার অসম্ভব পৌরুষত্বের প্রার্থনায় আমার অবুঝ নারীত্ব হার মেনে শাশ্বত ঠিকানায় পৌঁছে যাক, হোক আমার নারীত্বের পুনর্জন্ম। বসো আমার পাশে, একটু ঘনিষ্ঠ হয়ে, একটু বসো সুখেন্দু। কতকাল, কতকাল তুমি আমার পাশে বসে আমার হাত দুটো তোমার হাতে নিয়ে খেলুনি বলো তো? কতদিন শোনাওনি তোমার সেই জীবন নিংড়ানো সংগ্রামী কবিতাগুলো? আজও তোমার ভালো লাগা রজনীগন্ধা অনেক কষ্ট করে খুঁজে পেতে ফুলদানিতে সাজিয়ে রাখে। রজনীগন্ধার সুমিষ্ট গন্ধ নিতে নিতে ব্যালকনির যে ইজি চেয়ারটায় বসে তুমি জীবনানন্দের বনলতা সেন আবৃত্তি করতে করতে জ্যোৎস্নালোকে স্রোতস্বিনী গঙ্গার অপরূপ সৌন্দর্য নিঃশব্দে আমাকে আঙুল দিয়ে দেখিয়ে কবিতার মধ্যে ডুবে যেতে, সেই চেয়ারটায় আজও আমি বসি সুখেন্দু।
অতীতের সুখস্মৃতির পাতাগুলো উল্টিয়ে তোমাকে দেখার চেষ্টা করি। তুমি কি আগের সেই সুখেন্দু আছো, নাকি পাল্টে গেছো, পাল্টে যাচ্ছ? বড় ভয় করে যে সুখেন্দু, তুমি যদি আর সেই তুমি না থাকো, তোমার সেই অগোছালো ভোলা ভালা সাদা শীতে সরল দিনাতিপাত, নীল অতি কৌতূহলহীন চুপচাপ অতি আকর্ষণীয় আদর্শের কাছে বারবার পরাজয় মেনেও যে আমি পরম শান্তি উপভোগ করি। তোমার পড়ার ঘরে ইতস্তত ছড়ানো ছিটানো ছন্ন ছাড়া বইগুলো দেখে দুঃখ পেতাম সেদিন। ইস, অমূল্য বইগুলোর কি দুর্দশা! কিন্তু বিশ্বাস করো, এখন বুঝতে পারি খারাপের চেয়েও যেন ভালোই লাগতো বেশি। তোমাকে ভালো লাগতো বলেই তোমার অগোছালো কাজগুলো ভালো লাগবে তার কোনো মানে নেই। আসলে এ ধরনের চরিত্রগুলোই আমাকে মুগ্ধ করে, বেশি টানে সুখেন্দু। শিমুলে পলাশে আগুন লাগছে, কোকিলের সুমিষ্ট স্বর জানিয়ে যাচ্ছে দক্ষিণা বাতাস তার সমস্ত সম্ভার উজাড় করে মনের জানালা ধরে কড়া নাচছে। ঋতুরাজের অজস্র শিমুল পলাশের সৌন্দর্য বাতায়ন উন্মুখ করে সাদরে আহ্বান করছে সুখেন্দু। তোমাকে ছাড়া ফাগুন যে আগুন বলে মনে হয়। তুমি ফিরে এসো, ফিরে এসো সুখেন্দু, ফিরে এসো, ফিরে এসো। আমার বড় লোভ, মাছ ভাতের উপর খুব লোভ, আর বড় খিদে পায়, সব সময় খিদে পায়। ভোরের আজানের শব্দ শুনে মা আমার বেরিয়ে যায় কাজ করতে। লোকের বাড়ি বাড়ি ঠিকে কাজ করে ফিরতে সেই দুপুর। রাতের কখান পোড়া ঝোড়া রুটি ভাই আমি ভাগ করে খাই। 5-6 বছরের ভাই আর 8-10 বছরের আমার ওই 3-4খানা রুটিতে পেট ভরে? ভরে না। বড্ড খিদে পায়, সব সময় খিদে পায়। মা বলে, তোর যখন অত লোভ, এক বড় লোকের বাড়ি কাজ করবি লতু। বিরাকেটে বলে রাখি, নাম আমার লতিকা। মা পাড়াপড়শিরা আদর করে লতু বলে ডাকে। মাইনেও দেবে কিছু, আবার মাছ মাংস পোলাও কত কি খেতে পাবি, গদিতে শুতে পাবি। তোর এই হাড় গিলগিলে পাকাটি চেহারা দুদিনেই ফিরে যাবে, সোনার পিত্তিমে চেহারা হবে তোর। তোকে দেখে পড়শিরা থ হয়ে যাবে। আমার জিভে আবার জল এসে গেল। আমি রাজি হয়ে গেলাম এবং সেদিন এক ঝকঝকে 3তলা বাড়িতে গিয়ে উঠলাম। খাওয়া থাকা ছাড়াও 20 টাকা মাইনে। আনন্দে আমার 2 চোখে জল। ভাইটার জন্য শুধু মনটা কেমন কেমন করলো। আমি কত ভালো থাকবো, খাবো, আর ও। কিন্তু আমার যে বড় লোভ, বড্ড খিদে পায়। আমার মালিক সমাজসেবী, বিরাট নামডাক, খুব রাগী রাশভারী। আমার পরে সব সময় চোটপাট, দোষ না করলেও দোষ। প্রথম যেদিন কাজে ঢুকি খুব মিষ্টি মুখ করেছিল মালকিন। ফ্রিজ থেকে মিষ্টি খাইয়েছিল, আর সেই প্রথম মাছ মাংস পেট ভরে খেয়েছিলাম। প্রথম ঝাঁট, ঘর মোচা, কোটা কাটা, কাপড় কাচা, এই ছিল বরাদ্দ। রান্নাটা বরাবরই মালকিনই করতো। এখন মিহি সুর করে বলে, লতু রান্নাটাও তুই করিস বাবা, রান্নার হাতটা তো ভালোই, আর বুঝিস তো রান্না বান্না করতে গেলে আমার সংগঠন চালানোই সমস্যা। জানিস তো আমাদের এই ভারতবর্ষে মেয়েরা কত অত্যাচারিত, অবহেলিত, নিপীড়িত। আহ, কত মিষ্টি সোনার মেয়ে যে পণের বলি। এই পুরুষশাসিত সমাজে কবে যে মেয়েরা মুক্তি পেয়ে স্বাধীনভাবে ব্যক্তিত্ব নিয়ে বাঁচবে, আর সেই নারী মুক্তির জন্যই আমার এই মহাসংগ্রাম। দীর্ঘ বক্তৃতার শেষে মালকিন কেঁদে ফেলত, ঘন ঘন কাপড়ের আঁচল দিয়ে মুছত চোখ। কথাগুলো বড্ড ভালো লাগতো আমার। আর মালকিনের কান্না দেখে ভাবতাম, মেয়েদের প্রতি কত দরদ মালকিনের। হবে না, মেয়ে মানুষ ছাড়া মেয়ে মানুষের দুঃখ এমন করে কার মন আর কাঁদবে। মা বলতো,
মাছ মাংস কত কি খাবি লতু, গদির বিছানায় শুবি? হ্যাঁ, মাছ মাংস আমি খাই বটে, তবে হাড় কাঁটাগুলোই আমার প্রাপ্য। দাদাবাবু মালকিন খেয়ে না পারলে, খাওয়ার পরে কিছু থেকে গেলেই আদেশ, এগুলো যেন পড়ে না থাকে, কিছুই নষ্ট করবি না, খেয়ে নিবি, যা দুমূল্যের বাজার। তাই খেতাম, কি করব, আমাদের বড্ড খিদে পায়, সব সময় খিদে পায়। এবারের একমাত্র মেয়ে সবি, মানে সবিতাদি, ওর মা বাবার মতো এত নির্দয় নয়। আমাকে গোপনে কত কি খেতে দেয়, বলে লতুদি তুই রান্নাঘরে শুস, তো কষ্ট হয় না, তোকে ভালো কিছু খেতেও দেয় না। আমি কিছু বললে মা বাবা রেগে হবে আগুন, যেটুকু খেতে পাচ্ছিস তাও হয়তো জুটবে না। তারপর একদিন সবু দিদি বলল, তুই পড়ালেখা শিখবি লতুদি? কি করে হবে দিদি? কেন রে, মা বাবা তো সারাদিনই বাইরে থাকে, আমি স্কুল থেকে ফিরেই তোকে নিয়ে বসবো। দেখ লতুদি, মেয়েদের পড়ালেখা বড্ড দরকার। আর সেদিন থেকেই চুরি করে শুরু হলো আমার পড়ালেখা। একটু একটু করে ভালো এগিয়েই গেলাম। বাংলা বই তো ভালোই পড়তে পারি, ইংরাজিরও কিছু কিছু মানে বুঝি। আমার এই সৌভাগ্য একদিন দুর্ভাগ্য হয়ে দেখা দিল। কি করে বোধহয় মালকিন আমার শোবার ঘরে আমার বই খাতাগুলো দেখতে পেল একদিন। সেদিন ওরা শব্দটি করলেন না। সবাই ঘুমিয়ে পড়লে রাত জেগে সবুদিটা পড়াটা আমি মুখস্থ করতাম। একদিন রাত্রে হঠাৎ দরজায় ধাক্কা, আর মালকিনের বাজখাই গলার আওয়াজ, লতু দরজা খোল। ভয় ভয় খুলে দিলাম দরজা। বিছানায় বই দেখে মালকিন তো অগ্নিসম্মা, দাঁতে দাঁত চেপে বিড় করে কি বলতে বলতে বই খাতাগুলো ছিঁড়ে কুটি কুটি করলেন। তারপর আমার চুলের মুঠো ধরে হিড় হিড় করে দাদাবাবুর ঘরে টেনে নিয়ে গেলেন। চিৎকারে হাঁক ডাকে সবুদিরও ঘুম ভেঙে গেছিল, সেও দৌড়ে এলো বাবার ঘরে। দাদাবাবু আমাকে টেনে মারলেন এক চর। মালকিনের মাথায় তখন আগুন, বলেছিলেন মারো, আরো এক চর মারো, হারামজাদি হতচ্ছাড়ি, রাতে কারেন্ট পুড়িয়ে পড়ালেখা হচ্ছে, পড়াশোনা শিখে কি পণ্ডিত হবে? এজন্য কাজের এত অবহেলা এ দানি, দাঁড়াও পড়ালেখা শেখাচ্ছি তোমাকে। এরপর থেকে শুরু হলো নতুন পরীক্ষা। মালকিনের ব্যাগ উঠলো আমার কাঁধে। পরের দিন মালকিনের সহযাত্রী হলাম আমি। যেখানে মিটিং সভা মিছিল, মালকিনের ছায়া সঙ্গী আমি। একদিন এলো সেই দিন, জানি না কার শুভ দিন সেটা, আমার না মালকিনের। নারী প্রগতি সভা সম্মেলন, দাদাবাবু প্রধান অতিথি, সভানেত্রী মালকিন। আমি ওদের সমাজ সেবার প্রকৃষ্ট উদাহরণ। সকাল থেকে আমাকে নিয়ে পড়লেন মালকিন। তার দামি বেনারসি শাড়িটা আমাকে পরালেন, কপালে পরালেন লাল টিপ, দাদাবাবু ছোট শালটা জড়িয়ে দিলেন গায়ে। মালকিনের চটি জোড়া পায়ে বিস্ময়ের সীমা নেই আমার। ছেঁড়া চাদর মালকিনের শরীরে, হাতে অ্যাটাচি ব্যাগটা নিয়ে ঢ্যাং ঢ্যাং করে চললাম মালকিনের সঙ্গে। আজ নাকি মহা সম্মেলন। মালকিন আর দাদাবাবু পিছনের সিট থেকে আমাকে বারবার সাবধান বাণী শোনালেন, লতু বাবা, সবাই যেন বিগড়ে যাস না, বলবি আমি কত সুখে আছি মালকিনের বাড়িতে, এমন সুখ আর কটা মেয়ের ভাগ্যে জোটে। আমি শুধু ঘাড় নেড়ে সম্মতি দিয়ে গেলাম। তারপর দাদাবাবু প্রথম মঞ্চে, আমি মালকিনের পাশে। শুরু হলো দাদাবাবুর বক্তৃতা। সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নাই। হ্যাঁ, এই মানুষকে সেবা করাই আমার ধর্ম। এই মহাব্রতে দীক্ষা নিয়ে চলে যাই আমি বন্যার টানে, দান করি কম্বল, খাবার দাবার, পাশে দাঁড়াই, যোগাই সান্ত্বনা, মানুষের দুঃখ দু চোখে জল ভরে আসে। এই যে আমার বাড়ির কাজের মেয়ে লতু, কাজের মেয়ে বলে ডাকি না ওকে, ও আমার নিজেরই মেয়ে হয়ে গেছে। আমার চাদরটা ওকে দিয়ে দিয়েছি। পারি না, আমি পারি না, মানুষের দুঃখ আমাকে বড় কাঁদায়। চোখ মুছতে মুছতে দাদাবাবু বসে পড়লেন। মঞ্চের শ্রোতাদের ঘন ঘন হাততালি, এরই মধ্যে মালকিনের ভাষণ। আমাকে দেখিয়ে বললেন, এই যে আমার বাড়ির কাজের মেয়ে লতু, কত সুখে রেখেছি ওকে, কোনো দুঃখ কষ্ট কোনো দিন বুঝতে দিই না। ইদানিং আমরা অনেকে কাজের মানুষকে চাকর বাকর হিসেবেই দেখি, অথচ ওরাও যে মানুষ, ওদেরও যে সুখ দুঃখ আছে,
আমরা সেভাবে দেখি না। মনুষ্যত্বের দৃষ্টিতে যদি মানুষ হয়ে মানুষকে শ্রদ্ধা করতে না পারলাম, তবে ঠিক ঠিক আমার মানব জীবনের। আমি নিজে না খেয়ে আমার কাজের মেয়েকে খাওয়াই। পুজোর বেনারসি শাড়িটাও তাকে দান করে দিয়েছি, তার বাস্তব প্রমাণ লতিকা। সবাইকে সহানুভূতির দৃষ্টিতে দেখতে হবে। আজও নারীরা পুরুষ শাসিত সমাজে নিপীড়িত, অত্যাচারিত। আজও পণের বলি হয়ে লক্ষ লক্ষ নিষ্পাপ ফুলের মতো জীবন নষ্ট হয়ে যাচ্ছে। আজও পুরুষেরা মেয়েদের দাবিয়ে রাখতে চায়। বিংশ শতাব্দীতে এক আশ্চর্য ঘটনা। ওর মুখেই শুনুন, ওর মুখেই শুনুন ওর আজকে শান্তিময় জীবন কত সুখকর হয়ে উঠেছে। আমাকে মালকিন হাত ধরে টেনে এনে মাইকের সামনে দাঁড় করিয়ে দিলেন। আমি কি বলবো না বলবো ভেবেই পেলাম না। কিছুক্ষণ এদিক ওদিক করলাম। মালকিন পিছন থেকে টোকা মারছিল। বাধ্য হয়ে আমাকে মুখ খুলতে হলো। আমি আজও ভাবতে পারি না অত ভালো ভালো কথা কি করে সেদিন বলেছিলাম। হাততালিতে সম্মেলন সেদিন মুখরিত হয়ে উঠেছিল। আমি বলতে শুরু করলাম, মালকিনের বাড়িতে আমি সুখে আছি, ভীষণ ভীষণ সুখে। ওরা যা না খেতে পারে সেই বেঁচে যাওয়া মাছ মাংসের হাড় কাটাগুলো জোটে আমার ভাগ্যে। কি করব, বেঁচে তো থাকতে হবে। সেই হাড় কাটাগুলোই পরমানন্দে খাই। কি করব, আমার যে বড্ড খিদে পায়, সব সময়ই খিদে পায়। কত কষ্ট করে রান্না করে ওদের পাতে ভালো মন্দ তুলে দিয়ে আমি সেদিকে তাকিয়ে থাকি। আপনারাই বিচার করুন আমি কত সুখে কত ভালো আছি। তবু আমি আছি, থাকবো। আমার যে বড্ড লোভ, বড্ড খিদে পায়, সব সময় খিদে পায়। তবু ওরা আমাকে কিছুই খেতে দেয় না। আমি যে ও বাড়ির শুধু একটা চাকর তা মালকিনের চোখ পাকানিতে বুঝতে পারি। দাদাবাবুর চচ্চাপড়, মালকিনের চুলির মুঠে ধরে পাক খাওয়া আজকাল আমার নিত্য সাথী। কি করব, অত্যাচার সয়েও পড়ে থাকি। ওদের মেয়ে সবুদি খুব ভালোবাসে আমাকে, অবসর সময় পড়ায় আমাকে। একদিন মালকিন জানতে পেরে বইগুলো করলো ছিঁড়ে টুকরো টুকরো। সেদিন থেকে বন্ধ আমার পড়ালেখা। তারপর থেকে বাড়তি কর্তব্য মালকিনের ব্যাগ বয়ে বেড়ানো। তবু যদি দুটো পেট ভরে খেতে পেতাম, শীতের দিনে একটা গরম জামা পেতাম, একটু ভালো জায়গায় শুতে পেতাম। সম্মেলনে আসার সময় মালকিন বেনারসিটা আমাকে পড়ালেন। দাদাবাবু তার শালটা আমার গায়ে জড়ালেন। ভাববেন না, একেবারে সব দিয়ে দিলেন। বাড়ি ফিরেই এগুলো ছিনিয়ে মারবেন গালে এক থাপ্পড়। আপনারাই বিচার করুন আমি কত সুখে কত ভালো আছি। তবু আমরা বেঁচে আছি, থাকবো। এইসব মালকিনদের জন্য আমাদের তো বেঁচে থাকতেই হবে। তাছাড়া আমার যে বড় লোভ, বড় খিদে পায়, সব সময় খিদে পায়।